ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কী ধরনের পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের প্রভাব সাধারণ মানুষের জীবনে কি পড়ছে এই নিয়ে। আপনারা জানেন যে এই সরকার 2026 সালের 17 ফেব্রুয়ারিতেই দায়িত্ব গ্রহণ করেছিল, তাই থেকে এই পর্যন্ত সরকারের 6 মাসও পার হয়ে গেছে। জনজীবনের প্রভাব এবং মূল্যস্ফীতির অন্যান্য খাতগুলো অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করছে তাই নিয়ে টিভিএসে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার জনাব আবুল কাসেম। আমরা তার কাছ থেকেই শুনবো যে এখনকার বাজার পরিস্থিতি বা জনজীবন কিভাবে পার হচ্ছে। জনাব আবুল কাসেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে 6 মাসে মূল্যস্ফীতি কমলেও কিন্তু পণ্যের মূল্য অনেক ক্ষেত্রেই বেড়েছে বা কয়েকটি পণ্যই সামান্য বেড়েছে। আসলে এই পণ্য মূল্য বৃদ্ধি জনজীবনে কী ধরনের প্রভাব ফেলছে বা পণ্য মূল্য কেন মানে ঊর্ধ্বমুখী থাকছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন যে মূল্যস্ফীতি কমছে, এটা হলো আমাদের বিবিএসের হিসাব। এবং দর্শকদের জন্য আমরা যদি একটু সহজ করে মূল্যস্ফীতিটা একটু ব্যাখ্যা করি, যে একটা পণ্যের দাম এক বছরে শতকরা কত পার্সেন্ট বাড়লো, এটাই হচ্ছে মূল্যস্ফীতি। গত বছর যে পণ্যটার দাম 100 টাকা ছিল, এবছর যদি এটার দাম 108 টাকা হয়, তাহলে এটা হচ্ছে 8% ইনফ্লেশন। ওই পণ্যের উপরে 8% ইনফ্লেশন, কিন্তু দাম হয়ে গেল 108 টাকা। এবং আগামী বছর এই 108 টাকার উপরে যদি 7% বাড়ে, তার মানে 7 টাকার বেশি বাড়বে, কিন্তু তখন এটার দাম হয়ে যাবে 115 টাকার উপরে, কিন্তু ইনফ্লেশন রেট হয়ে যাবে 7%। মানে মূল্যস্ফীতি তাহলে হিসাবে বোঝা গেল যে মূল্যস্ফীতি 1 পার্সেন্টেজ পয়েন্ট কমলো, কিন্তু পণ্যের দাম কিন্তু 7 টাকার উপরে বেড়ে গেছে। তো আমরা আজকে যে ইনফ্লেশনের যে হিসাব আমরা বিবিএস থেকে পেয়েছি, তাতে দেখা গেছে যে গত ফেব্রুয়ারিতে যে ইনফ্লেশন রেট ছিল 9%-এর মতো, 9%-এর উপরে, সেটা এখন হচ্ছে 8.32%-এ নামছে। অর্থাৎ আপনার হচ্ছে ইনফ্লেশন রেটটা কমছে। অর্থাৎ যে গত বছরের ফেব্রুয়ারির তুলনায় এই ফেব্রুয়ারিতে পণ্য মূল্য যে পরিমাণ বাড়ছিল, এই ফেব্রুয়ারি থেকে বা গত বছরের হলো জুলাই থেকে এই জুলাইতে এসে দাম বাড়ছে, কিন্তু এর চেয়ে একটু কম আগের বৃদ্ধির তুলনায় এখনকার বৃদ্ধির রেটটা কম। তো এবং আমরা যদি হচ্ছে যে টিসিবির, এটাও একটা সরকারি সংস্থা, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবির হচ্ছে একটা হিসাব। আপনি জানেন যে টিসিবি ঢাকা শহরের বিভিন্ন বাজারে তারা হচ্ছে বাজার থেকে বিভিন্ন এসেনশিয়াল পণ্যের মূল্য সংগ্রহ করে এবং প্রতিদিন সেটা তারা তাদের ওয়েবসাইটে মূল্য প্রকাশ করে। এবং সেখানে প্রতিটা পণ্যের 2টা দাম থাকে। যেমন চালের ক্ষেত্রে ধরুন চিকন চালের সর্বনিম্ন দাম কত, সর্বোচ্চ দাম কত, ডিমের ক্ষেত্রে সর্বোচ্চ দাম কত, সর্বনিম্ন দাম কত। তো আমরা যেটা দেখেছি যে 2017 সালে এবছরের 17 ফেব্রুয়ারি বিএনপি হচ্ছে শপথ নিলেও বেসিক্যালি 18 তারিখ থেকে সরকার যাত্রা শুরু করেছে। এবং 18 তারিখে টিসিবির যে বিভিন্ন পণ্যের সর্বনিম্নটা আমরা ধরেছি, এবং গতকালের যে হচ্ছে সর্বনিম্ন মূল্য, এটা আমরা একটা কম্পেয়ার করে দেখেছি। তো তাতে দেখা যাচ্ছে যে শুধু মাঝারি মানের চালের সর্বনিম্ন দামটা হচ্ছে 3 টাকা কমেছে। যে এটা হলো কেজিতে, এটা 18 ফেব্রুয়ারিতে ছিল হচ্ছে 58 টাকা পার কেজি, সেটা এখন 55 টাকা হয়েছে। এবং সরু চাল এবং মোটা চালের দাম অপরিবর্তিত আছে। আর 2-একটা আইটেমের দাম অপরিবর্তিত আছে, যেমন তার মধ্যে দেশি পেঁয়াজের দাম অপরিবর্তিত আছে, কিন্তু আর বাকি সবকটার দামই অনেক কিন্তু বেড়েছে। যেমন আপনার আটার দাম বেড়েছে, আপনার তেল হচ্ছে ওই সময় সয়াবিন তেল 190 টাকা ছিল, এখন 199 টাকা হয়েছে। যদিও আমি নিজে এ সপ্তাহেই 210 টাকা দিয়ে 1 লিটার সয়াবিন তেল কিনতে বাধ্য হয়েছি। বোতলের গায়ে 199 টাকা ছিল, কিন্তু দোকানদার বলছে যে তাদেরকে 200 টাকা করে কিনতে হয়েছে। এবং তারপরে আমি একটা 5 লিটার তেলের বোতল কিনেছি, সেখানে 275 টাকা মূল্য লেখা, 975 টাকা মূল্য লেখা, সেখানে হচ্ছে
আহ, দোকানদারকে তার উপরেও 10 টাকা বেশি দিতে হয়েছে, কারণ দোকানদার বলছে যে তাদেরকে 975 টাকায় কিনতে হয়েছে। যাই হোক, আপনার ডিমের দাম বেড়েছে, মাংস তো মানুষ খুব একটা বেশি খায় না, কিন্তু মাংসের দামও বেড়েছে। ব্রয়লার মুরগিটা মানুষ তো নিম্ন আয়ের মানুষ খায়, সেটার দাম বেড়েছে। এবং আপনি যদি দেখেন যে চিনির দাম বেড়েছে, মোটামুটি এসেনশিয়াল যাদের বাচ্চা আছে গুঁড়া দুধ, সেই গুঁড়া দুধের দাম বেড়েছে। টিসিবির ওয়েবসাইটে যে এসেনশিয়াল আইটেমগুলোর লিস্ট রয়েছে তার মধ্যে একটার দাম কমেছে, 3-4টার দাম হচ্ছে অপরিবর্তিত আছে এবং বাকি সবকটার দাম বেড়েছে। এই যে বৃদ্ধি আপনি বলছেন এবং আপনি বললেন যে মানুষের শিশু খাদ্যের কথা বললেন এবং মানুষের এমন কিছু খাবারের কথা বললেন যেগুলো মানে সব পর্যায়ের মানুষের দরকার এবং নিম্ন আয়ের মানুষকেই বেশি করে নিতে হয়। আপনি মুরগির কথা উল্লেখ করলেন যে নিম্ন আয়ের মানুষ ব্রয়লার মুরগি কিনে খায়। এগুলো আসলে মানুষের জীবনযাপনে এই ব্যয় বৃদ্ধি কিভাবে প্রভাবিত করছে? দেখেন যে আমি এখানে এসেনশিয়াল পণ্য মূল্যের কথা বললাম, এখানে আমি আর 2টা পয়েন্ট আরেকটু বলতে চাই যে এই যে জুলাই মাসে ইনফ্লেশনে দেখা যাচ্ছে যে ইনফ্লেশন রেট কমছে, আমরা বিবিএস এর যে হিসাবটা সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে ইনফ্লেশন আসলে কোথায় কমেছে। তো বিবিএস যেটা বলছে যে ফুড ইনফ্লেশন কিন্তু 1% চেয়ে বেশি কমেছে, মানে খাদ্যপণ্যের দাম বিবিএস এর হিসাবে কমেছে। তারপরে হচ্ছে আপনার সরকার এই ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সরকারের অনেক বেশি ভর্তুকির চাপ ছিল এবং তার প্রেক্ষিতে সরকার কিন্তু জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং ডিজেলের দাম 100 টাকা থেকে 115 টাকা হয়েছে। এই যে জ্বালানি তেলের ডিজেলের মূল্য বৃদ্ধির পরেও আমরা দেখলাম যে বিবিএস তারা যে ইনফ্লেশন হিসাব করেছে সেখানে ট্রান্সপোর্টেশন কস্ট কমানো মানে কমে গেছে আর কি, মানে ইনফ্লেশন রেটটা ট্রান্সপোর্টেশনে কমে গেছে। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে পরিবহন ভাড়া কিন্তু বৃদ্ধি পেয়েছে। পরিবহন ভাড়া বৃদ্ধির পরেও তারা হচ্ছে বিবিএস হচ্ছে এটা ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে তারা যে পণ্য সংগ্রহ করে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় আনা অথবা উত্তরবঙ্গ থেকে কৃষি পণ্য বা খাদ্যপণ্য ঢাকায় আনার জন্য আগে যে গাড়ি ভাড়া ছিল এখন প্রত্যেকটা ট্রাকের ভাড়াই 5 থেকে 6 হাজার টাকা বা আর একটু বেশি বৃদ্ধি পেয়েছে। এটা ব্যবসায়ীরা কিন্তু সবসময় এটা ব্যবসায়ীরা বলেছেন, কিন্তু বিবিএস হচ্ছে এখানে ইনফ্লেশন রেট এখানে হচ্ছে কম দেখিয়েছে যে এটা কমে গেছে। এবং আপনি দেখেন যে হাউস হোল্ড এক্সপেন্ডিচার, আপনার বাসার ভিতরে আপনি বাসা ভাড়া, তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি, ফুয়েল কস্ট প্রত্যেকটা ফ্যামিলির, সেখানে হচ্ছে বিবিএস বলছে যে এখানে হচ্ছে ইনফ্লেশনটা কমে গেছে। জুলাই মাসে কিন্তু আপনার বিদ্যুতের দাম 16% এভারেজে খুচরা পর্যায়ে 16% বেড়েছে। আপনার হচ্ছে এলপিজির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে। তো বাসা ভাড়া কোথাও কমেছে বলে তো আমরা কখনো শুনি না। বাসা ভাড়া না বাড়তে পারে। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে জুলাই মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর মানুষ তাদের বেশি বিদ্যুৎ বিলের ক্লেম করেছে যে স্বাভাবিকের তুলনায় তাদের বিদ্যুৎ বিল দ্বিগুণ হয়েছে বা 1.5 গুণ হয়েছে, 3 গুণ হয়েছে, এরকমও অনেকেই কিন্তু ক্লেম করে। সেটা একটা আছে, প্লাস হলো সরকার তো বিদ্যুতের দাম বাড়িয়েছে, ফলে স্বাভাবিকভাবেই যে আপনার রেট ধরুন যে বিল বেশি আসে না, মানে হলো বোয়া বিল আসে নাই আপনার কাছে, কিন্তু প্রকৃত বিলই তো বৃদ্ধি পাওয়ার কথা। প্রকৃত বিলই তো আপনি যেহেতু বিদ্যুতের দাম বাড়ছে তো বিল বেশি আসার কথা, এবং আপনার একজন হাউস হোল্ড হিসেবে আপনার হলো এক্সপেন্ডিচার বাড়ার কথা। সেখানে 16% বিদ্যুৎ বিল বৃদ্ধি মানে হচ্ছে যে আপনার এখানে ইনফ্লেশন রেট অনেক বাড়ার কথা, কিন্তু এখানে কম দেখানো হয়েছে, মানে বিবিএস বলেছে এখানে কমেছে। বিবিএস এর হিসাবে আপনার হচ্ছে হেলথ এবং এডুকেশন খরচ হচ্ছে খরচের ক্ষেত্রে যেটা ইনফ্লেশন সেটাও তারা কমিয়ে রেখেছে। অনলি হচ্ছে তারা হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আপনি যদি খাইতে যান সেখানে হচ্ছে তারা একটা বাড়তি ইনফ্লেশন দেখাইছে। আরেকটা জায়গায় হচ্ছে কমিউনিকেশন না, অন্য আরেকটা জায়গায় হচ্ছে তারা সামান্য বাড়তি দেখেছে। ফলে এই ইনফ্লেশন রেট যেটা হচ্ছে বিবিএস প্রকাশ করছে এর সাথে হচ্ছে যে বাস্তবতার মিল একজন ভোক্তা হিসেবে কিন্তু দেশের ম্যাক্সিমাম মানুষ পাচ্ছে না, মানুষ বাজারে যেয়ে পাচ্ছে না। ও বিবিএস আরেকটা যেটা ওই আমি ওটা বলে গেছিলাম যে তারা অনলি 2টা জায়গায় বলেছে যে ইনফ্লেশন রেট বাড়ছে, একটা হচ্ছে হোটেল রেস্টুরেন্টে আপনি যদি খাইতে যান সেখানে, আরেকটা হচ্ছে আপনার জামা কাপড় কেনার ক্ষেত্রে। আর আপনি হচ্ছে যে যেখানে যাই খরচ করেন সেখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় তারা ইনফ্লেশন রেট হচ্ছে বেশ কমিয়ে ফেলেছে, ফলে হচ্ছে বিবিএস এর হিসাবে ইনফ্লেশন কমছে। কিন্তু বাস্তবতা হলো যে আপনি যেখানে যে কাজেই যান, যেটাই কিনতে যান, এমনকি আপনার হচ্ছে আপনার
একটা বাচ্চার জন্য একটা টিচার রাখতে যান, একটা ওষুধ কিনতে যান, আমরা জানি যে অনেকগুলো ওষুধের দাম কিন্তু বেড়েছে। হ্যাঁ, এবং হচ্ছে এই যে কিছু পণ্য যেটা হচ্ছে যে সরকার নির্ধারিত, সেটা হচ্ছে নির্ধারিত রেটে পাওয়া যাচ্ছে না, কারণ বাজারের উপরে সরকারের নিয়ন্ত্রণ আপনি সয়াবিন তেল প্রসঙ্গে বলছিলেন। হ্যাঁ, তো এইটাই হলো যে অবস্থা। তো মানুষের উপরে ইম্প্যাক্ট আপনি যেটা বলছেন যে মানুষ, আপনি দেখেন যে যদিও বিবিএস এর হিসাবে যে মানুষের অ্যাভারেজ হচ্ছে গড় মজুরি বাড়ছে 8.22%, অ্যাভারেজ 8.22%, মানে হলো আপনার 8%-এর সামান্য বেশি আপনার গড় মজুরি বাড়ছে। আর ইনফ্লেশন রেট এখন জুলাইতে তারা যেটা দেখাইছে 8.32%, অর্থাৎ আপনার গড় মজুরির চেয়ে ইনফ্লেশন রেট বেশি, ফলে আপনাকে স্বাভাবিকভাবেই কাটছাট করতে হচ্ছে। আপনার বেতন যে পরিমাণ বাড়ছে, দাম একই পরিমাণ পণ্য যদি আপনি কিনতে যান, তাহলে আপনার খরচ তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। ফলে যেহেতু আপনার বেতন যা তার চেয়ে বেশি খরচ, তখন আপনাকে কোনো না কোনো জায়গায় কাট করতে হচ্ছে। এখন আমি আরেকটা যেটা পয়েন্ট বলতে চাই যে দেখেন যে বিবিএস এর হিসাবে অ্যাভারেজ মজুরি গ্রোথ রেট হচ্ছে 8.22%, কিন্তু আমরা যেটা দেখি যে সরকারের যে হচ্ছে ওয়েজ বোর্ড আছে বিভিন্ন সেক্টরের, ইনক্লুডিং গার্মেন্টস সেক্টর, সেখানে ওয়েজ বোর্ডে কিন্তু প্রত্যেকটা ওয়েজ বোর্ডে লেখা আছে যে বার্ষিক ইনক্রিমেন্টের হার হবে 5%। তাহলে আমরা দেখছি যে এই ন্যূনতম মজুরি বোর্ডের যে কাঠামো, সেটাই বিভিন্ন খাতের মালিকরা ঠিকমতো বাস্তবায়ন করতে চান না, বা যদি বিবিএস যে মজুরি প্রকাশ করে, এই মজুরি কি আসলে এই ওয়েজ বোর্ডধারী যারা তাদের না, এটা এভারেজ, তো এটা হলো যে নাকি দৈনিক শ্রমিক যারা তাদের যে মজুরি, এটা হলো ন্যাশনাল ওয়েজ গ্রোথ, এটা হলো ন্যাশনাল, এটা হচ্ছে ডেইলি প্লাস হচ্ছে যে আপনিও হচ্ছে এটার মধ্যে আছি অন্তর্ভুক্ত। হ্যাঁ, আপনি প্রাইভেট সেক্টর সবাই, গভর্নমেন্টের যারা হলো পে স্কেলে বেতন পায়, তারাও এটার মধ্যেই আছি। তো তাহলে এই 8%-এর উপরে যে মজুরি গ্রোথ, এটা আসলে কাদের? আমরা দেখছি যে সরকারি চাকরিজীবীদের, তাদের সরকার থেকে এডিশনাল ইনসেন্টিভ আছে, 5% ইনক্রিমেন্ট প্লাস ইনসেন্টিভ আছে, ফলে তাদেরটা হতে পারে যারা ভালো লাভজনক কিছু কর্পোরেট প্রতিষ্ঠান, তারা হয়তো তাদের কর্মীদের ইয়ারলি ইনক্রিমেন্ট ভালো দিয়ে থাকে। কিন্তু কোভিড পরবর্তী সময়ে প্রাইভেট সেক্টরগুলি তো আসলে কর্মীদের ছাঁটাই করছে, এবং এখনও কিন্তু আমাদের গ্যাস বিদ্যুৎ সংকট সহ আদার যেসব ক্রাইসিস আছে, ফলে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এখনও পুরো কোভিড লেভেলে যেতে পারেনি। এবং ম্যাক্সিমাম সেক্টরের আপনি হচ্ছে ইম্পোর্ট দেখেন, এক্সপোর্ট দেখেন, বা হচ্ছে আমদানি বিকল্প পণ্য যেসব কোম্পানিগুলি তৈরি করে, কারো হচ্ছে প্রফিট কিন্তু ওই প্রি কোভিড লেভেলটা ক্রস করতে পারেনি। ফলে মজুরি আসলে ওই অর্থে ওই পরিমাণ বাড়ছে কিনা, ইনফ্লেশনের প্রায় কাছাকাছি হয়েছে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ থেকে। জনাব আবুল কাসেম, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আপনি বলছেন পণ্যের মূল্য বেড়েছে, মজুরি সেই হারে বাড়েনি, বা মূল্যস্ফীতির তুলনায় বিবিএসই দেখাচ্ছে মজুরি বৃদ্ধির হার কম। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই যে পণ্য মূল্য বেড়ে যাচ্ছে, এটি কি মানে মানুষের আয় যদি না বাড়ে তাহলে তো তার চাহিদা বাড়ার কথা না, কিন্তু পণ্যমূল্য বাড়ছে, এটি কি আসলে বাজার ব্যবস্থাপনায় কোনো দুর্বলতার কারণে হচ্ছে, নাকি বাংলাদেশের সরবরাহ চেইন অথবা প্রাকৃতিক দুর্যোগ, মানে কি প্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটছে? যেখানে আয় মানুষের বাড়লো না, তাহলে তো চাহিদা বাড়ার কথা না, তাহলে তার মধ্য দিয়েও পণ্যমূল্য বাড়ছে কেন? দেখেন, এটা একটা ব্রড কোশ্চেন। এটা যদি আমরা দেখি যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি অর্থ উপদেষ্টা ছিলেন, ডক্টর সালেউদ্দিন আহমেদ, তিনি কিন্তু একাধিকবার তখন বলেছেন যে নির্বাচিত সরকার ছাড়া পণ্যমূল্য বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ হিসেবে উনি বলছেন যে এই যে বাজারে যে মূল্য বৃদ্ধি, এটা আসলে মনিটরি পলিসি বা ফিসকাল পলিসির সাথে সম্পৃক্ত নয়। এখানে চাঁদাবাজি আছে, এখানে মধ্যস্বত্বভোগী আছে, এখানে আরও বাজার সিন্ডিকেশন আছে। আপনি জানেন যে উনি একবার কিন্তু হচ্ছে ডিমের বাজার তদারকি করতে কারণ বাজারে গিয়েছিলেন, এরপরে দেশে কোথাও ডিম পাওয়া যাচ্ছিল না। তো এ থেকে বোঝা যায় যে বাজার আসলে বাজারের মতন করে চলছে না। বাজার হচ্ছে কিছু লোকের জন্য হচ্ছে পয়সা হাতিয়ে নেওয়ার একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এখানে আপনার বগুড়ার যে সবজি হচ্ছে 20 টাকা কেজি, সেটা ঢাকায় কেন 150 টাকা কেজি হবে?
বা 100 টাকা কেজি হবে, কেন হবে? বগুড়া থেকে ঢাকা পর্যন্ত আপনার একটা ট্রাক তারা হচ্ছে 5 টন মাল নিয়ে আসার কথা। আমরা ধরে নিলাম একটা ট্রাক যদিও 5 টনই, সে মাল আনে 10 টন 15 টন, কিন্তু আমরা ধরে নিলাম সে 5 টন মাল নিয়ে আসলো। 5 টন মাল নিয়ে আসলে তো সেখানে হলো 5,000 কেজি ভাড়া যদি 20,000 টাকা হয় ট্রাক ভাড়া, তাহলে তার প্রতি কেজিতে 4 টাকা বাড়ছে। ধরুন চাঁদাবাজি আছে, চাঁদাবাজি আরো রাস্তায় আরো 20,000 টাকা সে চাঁদা দিল, তাহলে হচ্ছে আরো 4 টাকা বাড়লো। 20 টাকার পণ্য ঢাকায় আসতে 28 টাকা হলো, 30ই হলো, 30 হলো। সেটা হচ্ছে 100 টাকায় কেন আপনাকে কিনতে হবে? আপনি দেখেন যে রাতের বেলায় কারণ বাজারে এই যে বগুড়া থেকে আসা পণ্যটা কারণ বাজারে কত বিক্রি হচ্ছে, পরের দিন সকালবেলায় আপনি দেখেন যে হাতিরপুল শান্তিনগর বাজারে আসলে কত টাকায় সেটা বিক্রি হচ্ছে। এখানে মাঝখানে এই টাকাটা কারা নিচ্ছে? এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের বর্তমান সরকার যেটা করছে যে তারা বাজেটে কিন্তু ইনফ্লেশন তারা হচ্ছে 6.5% তারা টার্গেট করছে, কিন্তু আপনি দেখেন যে বিএনপির নির্বাচনী ইশতেহারে কোনো জায়গায় হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে কোনো কিছু বলা নাই। আমি সেটা বেশ ভালো মতন পড়েছি, এবং তারা বলছে যে প্রান্তিক মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য তারা সোশ্যাল সেফটি নেটটা বাড়াবে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ওএমএস ইত্যাদি ইত্যাদি বাড়াবে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বিনিয়োগ বাড়িয়ে ইত্যাদি। অর্থাৎ হচ্ছে যে বিএনপির নির্বাচনী ইশতেহার প্লাস হচ্ছে যে আমাদের যে কারেন্ট বাজেট, এটা হচ্ছে যে একটা ইকোনমিটাকে হচ্ছে যে প্রবৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার একটা বাজেট, কিন্তু আপনার মূল্যস্ফীতি কমানোর বাজেট এটা না। আমাদের বাজেট হচ্ছে সম্প্রসারণমূলক। অন্যদিকে আপনি যদি দেখেন যে মুদ্রানীতিটা কিছুটা সংকোচনমূলক ছিল, কিন্তু আপনার হচ্ছে সরকার আবার 60,000 কোটি টাকার একটা হচ্ছে স্টিমুলাস কিন্তু বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে বন্ধ রুগ্ন কারখানা চালু করার জন্য। তো 60,000 কোটি টাকা আপনি আপনার মুদ্রানীতির বাইরে এডিশনাল আপনি দিলেন। আপনার হচ্ছে এখন আবার ইন্টারেস্ট রেট বাংলাদেশ ব্যাংক কমাচ্ছে, ফলে মুদ্রানীতিটাও কিন্তু হলো এক্সপেনশনারি হয়ে যাচ্ছে। একদিকে হচ্ছে যে বাজার ব্যবস্থাপনা হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। এটা শুধু এই সরকারের সময়কার কথা না, এটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ও ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা যেটা আশা করছিলেন যে তারা হচ্ছে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারছেন না, সিন্ডিকেশন তারা ভাঙতে পারছেন না, তারা আশা করছিলেন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের তো হচ্ছে গ্রাসরুট লেভেল পর্যন্ত একটা স্ট্রং হোল্ড থাকে, কর্মী সমর্থক থাকে, তারা কোনো অন্যায় দেখলে, যে অন্যায় চাঁদাবাজি সিন্ডিকেশন দেখলে এই তাদের দেখে ভয় পাবে বা তারা এগুলো প্রতিরোধ করতে পারবে, সেই কারণে ইনফ্লেশন কমে আসবে। কিন্তু আমরা দেখছি যে এই যে ওই অর্থ উপদেষ্টা যেটা আশা করছিলেন বাস্তবে কিন্তু সেটা ঘটছে না। ধন্যবাদ জনাব আবুল কাসেম আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে জনাব আবুল কাসেমের কাছ থেকে শুনছিলেন যে আমাদের বাজার পরিস্থিতি কি, মানুষের আয়ের পরিস্থিতি কি। নিশ্চয়ই আপনারা উপলব্ধি করেছেন আয় বাড়ছে না, কিন্তু মানুষের জীবনযাপনের ব্যয় বেড়ে যাচ্ছে। এটি আসলে প্রত্যাশিত নয়। আমরা আশা করি সরকার প্রয়োজনীয় পদক্ষেপগুলো যা নেওয়ার সুযোগ রয়েছে সরকারের কাছ থেকে সেগুলো নেবে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।